গাইস, মানডে নাইট রয়ের রেটিং অনেক বেশি খারাপ এসেছে। মানে শুধু খারাপ না, অনেক বেশি খারাপ। কারণ এটা আমাকে ভেন্স ম্যাকম্যানের সময় মনে করিয়ে দিয়েছে। আগের সপ্তাহে 1.652 মিলিয়ন ভিউয়ারশিপ ছিল, সেটা থেকে কমে এসে এই সপ্তাহে 1.430 মিলিয়ন ভিউয়ারশিপ এসেছে। আমি জানি না র যখন হয়েছে তখন কোনো কম্পিটিশন হচ্ছিল কিনা, কারণ র যখন হয় ওইখানে কিছু সময় NFL অথবা ফুটবল হয়, যেটাকে আমরা রাগবি বলি, ওই দেশে সেটা অনেক ফেমাস, আর এর জন্য WWE নাম্বারস অনেক কম আসে। বাট এই সপ্তাহে রয় সেটা হয়েছে কিনা সেটা আমি জানি না, বাট রয়ের ভিউয়ারশিপ অনেক 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 বেশি কম এসেছে। আর প্রতিদিনের মতো আজকে আপডেট নিয়ে চলে আসলাম, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলি, এই যে চেঞ্জ, এটা সব সময়ের জন্য হয়ে গিয়েছে। আর আপনারা সার্ভাইভাল সিরিজের এই সময়ের লোগোটা দেখেন, এটা কিন্তু আগের বছর পর্যন্ত কিছুটা ব্লু কিছুটা রেড ছিল। কারণ আপনারা জানেন স্ম্যাকডাউন ভার্সেস র সার্ভাইভাল সিরিজে হতো এবং স্ম্যাকডাউন ব্লু কালার এবং রটা হচ্ছে রেড কালার। তো তাদের টিম থেকে কিন্তু সার্ভাইভাল সিরিজের কালারটা তারা ওইভাবে দিয়েছিল, বাট এখন সেটা একদম ওয়ার গেমস এর মতো সাদা কালো করে দিয়েছে। আর আপনারা এইবার বা এই বছরের সার্ভাইভাল সিরিজে র ভার্সেস স্ম্যাকডাউনের যে কনসেপ্ট সেটা আর দেখতে পারবেন না। আর ওয়ার গেম ভালো, বাট সার্ভাইভাল সিরিজে যদি র এবং স্ম্যাকডাউনের একটা ফাইটিং হয় সেটা কিন্তু আসলে দেখতে অনেক মজা লাগে। আমি ছোটবেলায় সেটা অনেক এনজয় করতাম। আর যদি ট্রিপল এইচ এর কথা বলি, সে সার্ভাইভাল সিরিজ ওয়ার গেম যেভাবে চালাচ্ছে সেটাও খারাপ না, সেটা ঠিক আছে। আর আপনাদের কি টেক এটার মধ্যে আমাকে জানাতে পারেন। এরপর গাইস, NXT তে ব্লাড লাইন গিয়েছিল এবং সেখানে ট্যাগ টিম ম্যাচ হচ্ছিল। স্ট্রিট প্রফিট এবং নেথান পেজারের সাথে ট্যাগ টিম ম্যাচ হচ্ছিল। সেখানে গিয়ে ব্লাড লাইন একদম সবকিছু তেজ ন্যাচ করে দিয়েছে। আর আপনারা যদি দেখেন, ব্লাড লাইন একদম ভালো মতো ধুয়ে দিয়েছে, টামা টোঙা টাঙ্গালোয়া জেকা ফাটু, এখানে সোলো সিকা ছিল না। আর ব্লাড লাইনের তিনটা মেম্বারই ব্ল্যাক একটা থিম ব্ল্যাক প্যান্ট পরা ছিল। আমার কাছে তাদেরকে অনেক বেশি কুল লেগেছে। আর আপনারা হয়তো বলতে পারেন যে ব্লাড লাইন হুট করে কেন NXT তে গিয়েছে, আর এটা কার জন্য হয়েছে, আর এটা কে অর্ডার দিয়েছে, আপনারা হয়তো গেস করে ফেলেছেন। বাই অর্ডার্স দ্য ট্রাভেল চিফ সোলো সিকার কারণে। আর এখানে তারা বলেছে যে আমরা ট্রাভেল চিফের অর্ডারে NXT তে এসেছি এবং NXT কে একদম ভেঙে চুরে ফেলেছি। এরপরও গাইস, বাতিস্তা রিসেন্টলি তার ওয়েটটা কম করেছে এবং সে অনেক স্লিম হয়ে গিয়েছে, আপনারা তো জানেনই। এবং সে কিন্তু তার মুভিটাকে প্রমোট করতেছে। আর প্রমোট করার সময় সে অনেক কিছু বলেছে এবং অনেক কিছু খোলাসা করেছে। আর আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম, টুইটারে ওনার যে ছবিটা সেটা নিয়ে অনেক কথা হচ্ছে যে বুড়ো হলে মানুষরা কেমন হয়ে যায় এক্সেট্রা। আর বাতিস্তা এই জিনিসটাকে অ্যাড্রেস করেছে। সে বলে, আমি কিন্তু এখনো 240 পাউন্ডে আছি আর আমি আমার লাইফের সবচেয়ে বেস্ট জিনিসটা অনুভব করতেছি। আর তোমরা যদি বা কেউ আমার সামনে এখনো দাঁড়াও, এমন না যে আমি রোগা পাতলা হয়ে গেছি, কিছু করতে পারবো না। আমি এখনো অনেক বেশি শক্তিশালী, কিন্তু আগে অনেক বেশি আমার বডিটা বেশি ছিল, এর জন্য হয়তো আমার শুকানোর কারণে তোমাদের মনে হচ্ছে আমি রোগা হয়ে গিয়েছি। সে বলে, আমি যে আমাকে চিকন করেছি সেটা আমার হলিউড ক্যারিয়ারের জন্য করেছি। কারণ আমি যদি কোনো অ্যাক্টরের সাথে কাজ করি বা আমি যখন কাজ করি, সবাই আমার অ্যাক্টিং এর থেকে আমার বডিটাকে বেশি আইবলটা যেত। এছাড়াও সেটা বলে যে এই ফিজিক নিয়ে আমি কিছু কাজ করব, দেন আমার আবার আগের বডিটা আমি নিয়ে আসবো। এই প্রোগ্রেস কথা বলি PWI এর বিষয়। আর আপনারা জানেন প্রত্যেক বছর তারা তাদের টপ 50 মানে 500 রেসলারের নাম রিভিল করে। আর এটা শুধু WWE না, এটা পুরো প্রফেশনাল রেসলিং থেকে তারা 1 থেকে 500 পর্যন্ত একটা লিস্ট দেয় রেসলারের, এবং সেটা তারা পোস্ট করেছে। তো এখানে 10 পর্যন্ত দেখতে পাচ্ছেন। 1 এ অবশ্যই কোডি রোডস আছে, 2 তে আছে সরফ, 3 তে আছে উইলিস পরে, 4th সেথ ফ্রিকিং রলেন্স, ট্যাটসিলিয়া নাইটু, ডেমিয়ান প্রিস, MJF, জন মক্সলি, গুন্থার, এবং 10 নম্বরে মিস্টিকো নামে একজন আছে, 11 সামোজিও, 12 স্যামি জেন, 3rd এ আছে ড্রু ম্যাকিন্টায়ার। আমার কাছে ড্রু ম্যাকিন্টায়ারটা একটু শকিং লেগেছে, সে আরো উপরে থাকা ডিজার্ভ করে। আর অবশ্যই রোমান রিন্সের নামটা এখানে নেই, কারণ সে এখন অ্যাক্টিভ নেই। আগের বছর সে 1 নম্বরে ছিল। আর এটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে না যে তারা যে লিস্টটা দিছে সেটাই 1 থেকে 500 পর্যন্ত টপ রেসলার, এটা WWE একনলেজ করে এবং তারা এটাকে সম্মতি দেয়। এরপর গাইস, CM পাঙ্কে ব্রেসলেট দেওয়ার মেয়েটা, অথবা আপনি যাই বলতে পারেন, তার ফ্যান, আর যার বিষয়ে আমি কিন্তু আপনাদের কালকের ভিডিওতে বলেছিলাম। আর এখন এর এবং ড্রু ম্যাকিন্টায়ার তো আবার ঝগড়া শুরু হয়ে গিয়েছে। আর ড্রু ম্যাকিন্টায়ার প্রথমে তাকে অনেক বড় একটা জবাব দেয়। আর কালকে তো আপনাদের বলেছিলাম যে কিভাবে WWE এই জিনিসটা বিক্রি করলো, তারা চাইলে আমাকে জানাতে পারতো। আর সেই টুইটটাকে রিপ্লাই করে ড্রু ম্যাকিন্টায়ার সে বলে, এই যে তোমার কান্নাকাটি সেটা আবার শুরু হয়েছে। আর এটা কোনো অবাক হওয়ার বিষয় না, এতে বোঝা যায় যে CM পাঙ্ক তোমার হিরো। মানে সে বোঝাতে যাচ্ছে যে তোমার মতো CM পাঙ্কও কোনো একটা
কিছু পেলে কান্নাকাটি শুরু করে দেয়। আর এই টুইটটাকে ওই মেয়েটা জবাব দেয় এবং রো ম্যাকইন্টায়ারকে একটু পচিয়ে দেয়। ওই মেয়েটা বলে, তুমি কেমন কথা বলতেছো কান্নাকাটির কথা, আর তোমার এজ আমার থেকে ডাবল, কিন্তু তোমার যে স্বভাব বা তুমি যে কাজগুলো করে থাকো মনে হয় তুমি আমার বয়সী, তুমি আমার বড় না। আর এমনটা করে সেই মেয়েটা রো ম্যাকইন্টায়ারকে পচিয়ে দেয়। আর এই মেয়েটা যদি ব্রেসলেটটা না দিত তাহলে এত দূর স্টুডেন্ট আসতো না। আর আমি তো সোশ্যাল মিডিয়া স্টার রো ম্যাকইন্টায়ারকে বলি, আসলেই কেন বলি এখন তো আপনারা বুঝতে পারছেন। এরপর গাইস, ভিন্স ম্যাকম্যানের ব্রেনটা আপনারা দেখেন, আপনারা শুনলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। আর আপনাদের তার কথাগুলো আসলে শোনা উচিত। আর বলি রে, সে এই জিনিসটা রিভিল করে একটা পডকাস্টে যে কিভাবে সবসময় ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউইতে যে মারার যে অস্ত্রগুলো বা আপনি যেটাই বলেন সেগুলো এমনভাবে তৈরি করতো যেগুলো সবসময় সচরাচর বাসায় যেন পাওয়া না যায়। যেমন আপনারা যদি দেখেন ডাব্লিউডাব্লিউ স্টিল চেয়ার, সেটা কিন্তু সবার ঘরে নেই বা এটা আসলে অর্ডার দিয়েই বানানো হয়। এবং যদি ক্যান্ডেলস্টিক দেখেন সেটা তারা পার্সোনালি তৈরি করে, বা টেবিলও আছে। আবার রেসলাররা চাইলে কিন্তু পেন দিয়েও মারতে পারতো, যেমন এই ডাব্লিউতে করা হয়েছিল। আর ডাব্লিউডাব্লিউ সবসময় এই জিনিসটাকে অ্যাভয়েড করতো, তারা এমন কিছু দিয়ে রেসলিং করতো না যেটা সচরাচর বাসায় পাওয়া যায়। এবং কেউ যদি চিন্তা করে যে এটা দেখেছিলাম ডাব্লিউডাব্লিউতে, সেই জিনিসটা আমি এখন বাসায় ট্রাই করব, সেটার কোনো এক্সেস বা সেটার কোনো সুযোগই ভিন্স ম্যাকম্যান রাখতো না। এক কথায় কিন্তু ভিন্স ম্যাকম্যান একটা সেফ সাইড রাখতো। আর সেটা কেন করতো আপনারা তো বুঝেন, তার কোম্পানিতে যেন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে এবং তার কোম্পানির ইমেজটা যেন ভালো থাকে। আর একটা বার চিন্তা করেন ভিন্স ম্যাকম্যান কত বেশি ডিপলি চিন্তা করেছে এই বিষয়টা। আর আপনাদের হয়তো শুনে মনে হতে পারে যেটা আহামরি কিছুই না, বাট এটা কিন্তু অনেক ডিপ একটা কোম্পানি চালানোর জন্য বা খুব ভিতরের একটা চিন্তা। এরপর গাইস, কালকের ভিডিওতে আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলেছিলাম মানডে নাইট র 2 ঘন্টার হতে যাচ্ছে। আর এটার বিষয়ে রাসেল ওয়াটসও কিছু আপডেট দিয়েছে। তারা প্রথমেই বলে, আমরা সবাই বা ইন্টারনেটের ফ্যানরা সবাই জেনে গিয়েছে মানডে নাইট র 2 ঘন্টার হতে যাচ্ছে। মানে আর যেই কটা র আর কি বাকি আছে নেটফ্লিক্সে যাওয়ার আগে। আর এটা শুনে অনেক ফ্যানরা বা ওই জায়গার লোকরা সারপ্রাইজ হয়ে গিয়েছিল। আর নেটফ্লিক্সে যখন মানডে নাইট রটা যাবে, আমি কিন্তু অনেকটা পসিবলই বলেছিলাম 2 ঘন্টা অথবা 3 ঘন্টার হবে, এবং এটা নিয়ে কিন্তু ডিসকাশনও চলতেছে। কিন্তু জানি না এটা কি হয়, চান্স বেশি হচ্ছে 3 ঘন্টার। কিন্তু যদি নেটফ্লিক্সে যায়, সেটা আমরা যেমন ওয়েব সিরিজ অথবা মুভিজ দেখি, যদি ওয়েব সিরিজ বলি সেটা আসলে এপিসোড হয়, সেটা বলা যায়। কোনো সিরিজ 2 ঘন্টার হয়, কোনো সিরিজ 2 ঘন্টা 15 মিনিটের হয়, মানে 15-20 মিনিট 30 মিনিট উপর নিচে হয়ে থাকে। তো মানডে নাইট রটা এমনটাই হবে যদি নেটফ্লিক্সে যায়, কখনো 2 ঘন্টার, কখনো 2 ঘন্টা 10, কখনো 2 ঘন্টা 30, এরকমই হবে। আর এই জিনিসটা ডাব্লিউডাব্লিউ টিভিতে করতে পারেনি কেন? তাদের একটা রেস্ট্রিকশন ছিল যে 3 ঘন্টার উপরে যেতেই পারবে না, কারণ 3 ঘন্টা পর তাদের ওই চ্যানেলে অন্য একটা শো হয় এবং সেখানে প্রোগ্রামও হয়। মানে আপনারা জানেন টিভিতে জিনিসটা অন্যরকম, তারা ঘন্টা হিসাবে সবকিছু করে। আর যদি ওটিটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলেন, সেখানে এমনটা না যে লাইভ হচ্ছে, এটার একটা লিমিট দিয়ে দিয়েছি বা এই কয়েক ঘন্টাই করতে হবে। তো যখন নেটফ্লিক্সে ডাব্লিউডাব্লিউ যাবে, তারা নিজেরাই চেক করবে যে তাদের কত সময় আর কি রটা দেখালে ভালো হবে। আর আপনাদের কি মতামত এটার উপর আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।